আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আমাদের এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, গণ আন্দোলনের মুখে পতন হওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমলে ভিন্ন মতের বা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতারা। কেবল পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে 60 লাখের বেশি বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের বিরুদ্ধে। এমনকি আসামি করা হয়েছিল মৃত ব্যক্তিকেও, বাদ যায়নি শিশুরাও। তবে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও এখনও চালু আছে মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি। গণ অভ্যুত্থানের আবেগকে কাজে লাগিয়ে শিক্ষাবিদ, ইতিহাসবিদ, শিল্পী, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক সহ অনেক সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। কখনো কখনো পূর্বশত্রুতার জেরেও মামলা দিয়ে ফাঁসানোর ঘটনা ঘটছে। বাদী চেনেন না এমন ব্যক্তিকেও রাখা হয়েছে আসামির তালিকায়। এসব মিথ্যা মামলা থেকে নিজের নাম কাটাতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব মামলাকে ঘিরে যে বাণিজ্য হচ্ছে তা তিনি স্বীকার করেছেন এবং স্বীকার করার পর জবাবদিহিতার আওতায় আনার কথা বললেও এখনও পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আইনজীবীরা বলছেন এতে তদন্তকারী কর্মকর্তারা যেমন বিপাকে পড়ছেন, তেমনি প্রকৃত অপরাধীরাও পার পেয়ে যাচ্ছেন। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়ে মামলা বাণিজ্য ও মানুষের ভোগান্তি দেখার দায়িত্ব কার? আর বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, আপনাকে দিয়ে। আমি ভূমিকাতে অনেকখানি বলে ফেলেছি, আপনি তারপর থেকে যদি শুরু করেন, আসলে দেখার দায়িত্বটা কার? দেখার দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে, রক্তশ্রী গণঅভ্যুত্থানের পরে যখন দেখেছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ওইভাবে ছিল না বলি, কারণ পুলিশ গণহত্যায় অংশগ্রহণ করেছে এবং সামগ্রিকভাবে আমরা বিচার ব্যবস্থায় তখন এক ধরনের কি বলবো যে খুব অর্গানাইজ ছিল না। যে কোনো সংগঠনেরই তখন রাষ্ট্রিক সংগঠন যেগুলো খুব নড়বড়ে অবস্থা ছিল, যখন মামলা হওয়া শুরু করলো, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা ভিকটিম তাদের, তখন আমরা দেখতে পেলাম যে ভিকটিম পরিবারগুলো দিক বেদিক আপনার জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করছে। কারণ কার কাছে যাবে, কিভাবে এই মামলাগুলো রুজু করতে হবে। কারণ পুলিশের কাছে মামলা তখন হচ্ছে আমরা জিআরজি মামলাগুলো বলি, যা পুলিশ যে অভিযোগগুলো নেয় তারপর তার ভিত্তিতে যেই আপনার মামলাগুলো হয়, সে ব্যবস্থা ছিল না, কারণ থানাগুলো ফাংশনাল ছিল না। যখন সিআর মামলা করতে গেল আদালতে, তখন আমরা দেখেছি যে এই মামলাগুলো খুব বিচ্ছিন্নভাবে হয়েছে। পাশাপাশি খুব উদ্বেগজনকভাবে লক্ষ্য করেছি গত 16 বছরে এই বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়বার কারণে এবং বিরাট পরিমাণ দুর্নীতি এবং নৈরাজ্যের কারণে, পক্ষপাতমূলক আচরণ করবার কারণে, তো সেখানে খুব বাজেভাবে মামলাগুলো হচ্ছিল, কোনো প্রপার গাইডলাইন ছিল না। আমরা আশা করেছিলাম, অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা বারংবার বলেছি যে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের মামলাগুলো কিভাবে হবে, এটা যাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে গাইডলাইন দেওয়া হয়। তাতে করে এই যে আপনার একই মামলায় 300-র বেশি আসামি, 400-র বেশি আসামি, এগুলো হতো না। এবং মামলায় অনেক ক্ষেত্রে আমরা ত্রুটি দেখতে পেয়েছি, যেমন সুনির্দিষ্ট যদি অভিযোগ না থাকে, কোথায় সংগঠিত হলো, কারাই অপরাধটি সংগঠিত করলো, কিভাবে করলো, এগুলো উল্লেখ করা না থাকলে সে মামলাটি অনেকটা দুর্বল হয়ে যায়, তদন্তে গিয়ে বাদ পড়ে এবং পরবর্তী সময়ে যারা সত্যিকার অর্থে অপরাধী তাদের বিচার হয় না। তো এই ব্যাপারগুলো হয়েছে। পাশাপাশি ওই যে গত 16 বছর বা আমাদের যে ট্রেডিশনাল জুডিশিয়াল সিস্টেম, এর মধ্য দিয়ে আইনজীবীরা এর সুবিধা নিয়েছেন। আমরা উল্লেখ করছি না একটি বিশাল বড় রাজনৈতিক দলের সুবিধাভোগী আইনজীবীরা। পাশাপাশি আপনি আমি জাতীয়তাবাদী দলের আইনজীবী দেখেছি, প্রথাগত রাজনৈতিক দলের যারা বিএনপির আইনজীবীদেরকে আপনি দেখেছেন, এখান থেকে অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিল। কারণ ধরেন গত এই সিস্টেমের পতনের পরে ফাংশনাল করার ক্ষেত্রে এই আইনজীবীরা একটা ভূমিকা পালন করেছেন, কিন্তু সুবিধাটা নিয়েছেন অনেক পরিমাণ বেশি। আমি আর সুনির্দিষ্টভাবে বলতে গেলে দালাল চক্রের দৌরাত্ম্য কিন্তু আমরা আদালতে দেখেছি। সেই দালালগুলা যারা ধরেন আপনার ওই যে প্রিজন বেল আসলে, অ্যাডভোকেট নাসের, যেগুলো আপনারা দেখছেন সেগুলো সাধারণ মানুষও দেখছে, কিন্তু এগুলো যাদের দেখার কথা ছিল এই হয়রানি বন্ধে, তারা আসলে দেখলো না কেন? আমরা মনে করছি, দেখুন আলোচনাটা যদি আমরা এখানে আমরা খুব প্রিসাইজ করছি, আমরা খুবই হতাশ। আপনি যেটা বলেছেন আইন উপদেষ্টা স্বীকার করেছেন। আমরা এটিও বলেছি, আমি কিছু সুপারিশের কথা বলছি বা সমস্যা সমাধানের, যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন একটা হবার কথা ছিল,
যে এই যে মামলাগুলো হলো এগুলোর কতটুকু মেরিট রয়েছে, কাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল, এগুলো রিভিউ করা যেত। এবং পাশাপাশি কিন্তু আমরা বলেছি স্বাধীন তদন্ত কমিশন করবার জন্য, কারণ পুলিশ করাপ্ট, পুলিশ গণহত্যা অংশ নিয়েছে, এমনকি মামলার চাপে 40 লক্ষাধিক মামলা হচ্ছে পেন্ডিং। তো এই বিশাল পরিমাণ মামলার তদন্ত করা পুলিশের পক্ষে সম্ভব না। যদি স্বাধীন তদন্ত কমিশন হতো জনগণ কিন্তু একটা ভরসা পেত যে আমি মামলাগুলো। আপনার কি কখনো মনে হয় না আমরা এরকম আলোচনাটা খুব বেশি বেশি করছি, পুলিশ করাপ্ট, পুলিশ মোরাল ভেঙে গেছে, তারা দায় মুক্তি দিয়ে দিলাম, এখন ভাই আমাদের অন্য কিছু করতে হবে, আপনাকে তো দিন শেষে পুলিশকেই ফাংশনিং করতে হবে, এটা আপনার মনে হয় কিনা যে এই ন্যারেটিভটা খুব চলতেছে? না না, পুলিশকে ফাংশনাল করতে হবে, এজন্য কিন্তু আমরা খুব মৌলিক কিছু সংস্কারের কথা বলেছি, যেমন এটা পোশাক পরিবর্তন না, কারণ পুলিশিং কিভাবে করতে হয় এই মডেলগুলো আমাদের এশিয়াতে ইউরোপে রয়েছে, শুধু সদিচ্ছার ব্যাপার। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন যেমন জানাই, সমালোচনা করি, এত কচ্ছপ গতি কেন? দেখুন, বিচার না পাবার কারণে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবার কারণে, দেখেন বিচারের যে ধারণা, বাংলাদেশে বিচারের ধারণা কেমন? প্রতিহিংসামূলক, আমি এই মামলায় জিতে আসবো। কিন্তু জাস্টিস যেটা, যে আমি যথাযথ প্রক্রিয়ায় যে বিচার প্রার্থী এবং যিনি বিচার দিয়েছেন দুপক্ষেই সন্তুষ্ট হবে, সেটা কিন্তু নিশ্চিত করতে পারিনি। দেখুন, যদি আমরা এই ন্যায় বিচার নিশ্চিত না করতে পারি, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট কিন্তু আমরা জিন্দা রাখতে পারবো না, এটি প্রশ্নবিদ্ধ হবে। তো স্পিরিট নিয়ে প্রশ্ন উঠছে, এটিও একটি কারণ হবে বলে আপনি মনে করেন? আমি একটু সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী আপনার কাছে যেতে চাই। মোটামুটি আপনার সহ আলোচক কি হচ্ছে এগুলো সবই বলেছেন, কিন্তু কেন থামানো যাচ্ছে না সেটা যদি একটু বলেন আপনি। কেন? এবং জুলাই গণ আন্দোলনের স্পিরিটের কথা বলেছেন, এই স্পিরিটের মধ্যে কোনো ধরনের চিট ধরেছে কিনা সেটাও যদি আপনি আলোচনায় আনেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে টিভির দর্শকদেরকে ধন্যবাদ। মামলা বাণিজ্য নিয়ে থামানো যাচ্ছে না সেটা আসার আগে আমি একটা দুটো উদাহরণ দিই, তাহলে বাণিজ্যের বিষয়টা আরও অনেক পরিষ্কার হবে। সেটা হলো, একটি পরিসংখ্যান আমার সহ আলোচক বলেছেন যে 15 বছরে প্রায় 60 লাখ মামলা হয়েছে, 1 কোটির মতো আসামি, বিএনপির ইত্যাদি ইত্যাদি। ওই সময় তো হয়েছে, এবং বিএনপির শত শত কর্মী, হাজার হাজার কর্মী এই মামলায় ফেঁসে গিয়ে তারা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য হারিয়ে সর্বশান্ত হয়েছে। এখন জুলাই বিপ্লবের পরে যেটা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল এই সুযোগগুলো নতুন করে নেওয়ার চেষ্টা করছে। আমি ঢাকার অদূরে, যেহেতু আমি সাংবাদিকতা করি, কিছু বললে তো এগুলো অনেক কিছু বোঝায়, একটু যদি স্পষ্ট করেন সেই স্বার্থান্বেষী মহল কারা? হ্যাঁ, মহল কারা আমি একটা উদাহরণ দিই। আমি ঢাকার অদূরে একটা এই হত্যাকাণ্ডের কথা জানি। জুলাই 5ই আগস্ট সাগর নামে একটা ছেলে, আমি খবরটা পেয়েছি, আপনি পেয়েছেন? সাগর নামে একটা ছেলে হত্যা হয় 5ই আগস্ট সাভারে, আশুলিয়ায়, এবং তার ভাই ওখানে মামলা করে। হ্যাঁ, মামলা করার পরে অসংখ্য আসামি দেওয়া হয়। মামলাটা তার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল এই মামলাকে ব্যবহার করে কিছু অর্থ আদায় করা। এবং ওই মামলায় একজন স্থানীয় টেলিভিশন সাংবাদিককেও আসামি করা হয়েছে, এবং ওই মামলায় এ পর্যন্ত সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। মানে এই আপনার আলোচনাটাকে আরো শক্তিশালী করার জন্য এই নিয়ে আরটিভিতে প্রায় 2-2.5 মাস আগে একটা প্রতিবেদন হয়ে গেছে, সেই প্রতিবেদনটা আমরা যদি একটু দেখি, তারপর আমরা আলোচনাটা আবার পিছিয়ে একটু যদি প্রতিবেদনটা আপনারা প্রচার করেন। তো আপনি একটু দেখেন কত কি লাগবে আমাকে বললেন, আমি তাহলে ম্যানেজ করে বিকাশে পাঠাই দেব। না আমার কথা শুনো, তারা বলে লাখের উপরে, হ্যাঁ, কিন্তু আমি তো তা পারুম না, আমি তো মানুষ। জুলাই বিপ্লব পরবর্তী এক মামলার আসামিকে এমন প্রস্তাব দিচ্ছেন খোদ বাদী। শাহালি থানায় করা ওই হত্যা চেষ্টার মামলা থেকে আসামির নাম বাদ দিতে চাওয়া হয় টাকা। আমি 20,000 টাকা দেওয়ার মতো। আপনি একবারে শোনো, আমি একবারে কমাই বলছি। আসামি বাবু জানান, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করলেও তার নামে উল্টো মামলা দেওয়া হয়। উনি আমার কাছে টাকা দাবি করতেছে, টাকা চাইছে যে আপনার নাম কাটাই দিমু, কিছু টাকা পয়সা দেন, আমি আপনার নাম কাটাই দিই। অনুসন্ধানে গেলে মামলায় দেওয়া ঠিকানায় বাদীকে খুঁজে পাওয়া যায়নি, তবে কৌশলে বাদীর কাছ থেকে ঠিকানা মেলে। যে আমার একটা ছোট ভাই আসলে মামলায় আছে, তো ওর বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলা ছাড়া তো আসলে কোনো কিছু হচ্ছে না, সামনাসামনি বললে একটু ভালো হতো। সাভারের কাউন্দিয়ায় গিয়ে বাদীর সাক্ষাৎ মেলে। মেল যে হুতা সে কিন্তু মামলা খাইছে। আপনাকে যে মামলা করাইছে, হ্যাঁ, সে অলরেডি মামলা খাইছে। আমি তো তারই, এটা হচ্ছে পাপ্পু ভাই। আবার আইসা বলছে এক জায়গায় 5 লাখ টাকার কথা বলতে। আমি কইছি এটা তো টাকার ব্যবসা হয়ে যাইতেছে। যে সিন্ডিকেটের খপ্পরে পড়ে এমন মামলা করার দাবি করছে বাদী, এবার সেই পাপ্পুর খোঁজে প্রতিবেদক। আপনার নামটা আমি তো আল্লাহর কসম খেয়ে বলতেছি,
এখন আমার কিছু করেন না, আবার পিঠ দেয়ালে ঠেকে গেছে এইসব মিথ্যা কথার জবাব দিতে আমি কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুতে থাকি না। শুধু এ মামলা নয়, 5 আগস্টের পর দেশ জুড়ে হওয়া প্রায় 2,500 মামলার অনেকগুলো নিয়েই বাদীদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আমার নামে মামলা কেন, কে করলো, কি কারণে করলো? আমি বাদীকেও চিনি না, আমি উত্তরাতেও থাকি না। নাম মাহফুজুর রহমান। 2023-এর 28 ডিসেম্বর থেকে দেশের বাইরে থাকেন, অথচ 5 আগস্টের পর টঙ্গীর পূর্ব থানায় করা হত্যা মামলার 151 নম্বর আসামি তিনি। মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করলে মেলে আরও ভয়ঙ্কর তথ্য। আলী আপনার কোনো পরিচিতই ছিল না? কেউ একজন এসে বলেছিল আপনাকে যে এই মামলাটা এইভাবে তুমি করো নাকি? ভাই এটা নিয়ে আর কথা না বলাই ভালো ভাই। যারা আপনাদের দিয়ে করাইছে তারাই উড্ড করাই নিচ্ছে? জি জি জি। বেশ কিছু মামলার নথি নিয়ে বাদীর ঠিকানা খুঁজতে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্টের পর পল্লবী থানায় হওয়া একটি মামলায় এই ঠিকানাটি ব্যবহার করা হয়েছে দুয়ারিপাড়া। তবে এই ঠিকানায় আমরা এসে কোনো বসতিই পেলাম না। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বলেন, মামলায় নাম থাকলেও নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। বিজ্ঞপ্তি আকারও আমরা কিন্তু এটা দিছি, যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। দর্শক, মামলা বাণিজ্য নিয়ে RTVর একটি অনুসন্ধানী প্রতিবেদন এতক্ষণ আপনারা দেখছিলেন। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা যে প্রতিবেদনে দেখলাম যে কথিত বাদী এবং কথিত আসামির মধ্যে দেন দরবার চলছে নাম কাটানোর। এই বাকিটা আপনি বলেন। তো এটা তো আমি একটা উদাহরণ দিলাম, আর আজকে এখানে আমি আরও দেখতে পারলাম এরকম হাজার হাজার ঘটনা আছে। আমি আরও একটা ঘটনা বলি, সেটা হলো উনি একজন PhD ফেলো, ওনার নাম তাজুল ইসলাম। উনি সম্প্রতি ঢাকা টাইমস বলে একটা অনলাইন আছে, সেখানে একটা তার চাচার ঘটনা লিখেছেন। তার চাচা যখন জুলাই বিপ্লব হয় তিনি হজে ছিলেন, তিনি দেশে ফিরেছেন 14ই আগস্ট। 14ই আগস্ট দেশে ফেরার পরে তিনি দেখলেন তার নামে 4টি মামলা, এর মধ্যে 2টি হত্যা মামলা। সেটাই আমি বলছি, 2টি হত্যা মামলা। এই লক্ষ লক্ষ গল্পগুলো দেখবার দায়িত্ব নিশ্চয় সরকারের। হ্যাঁ, এইখানে ব্যর্থতা যেখানে সরকারের, সেটা হলো যে এই মামলাগুলো এই আন্দোলনের স্পিরিটকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। সরকারের এটা দেখার দায়িত্ব, অর্থাৎ পুলিশকে নির্দেশ দেওয়া উচিত ছিল যে এই মামলা নেয়ার ক্ষেত্রে প্রকৃত যিনি নিহত হয়েছেন তার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের লোক ছাড়া অন্য কারোর মামলা গ্রহণ করা উচিত হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো গণহারে আসামি দেওয়া। কোনো রকম এক একটি মামলায় 100, 200, 300 করে আসামি দেওয়া হয়েছে, এটাও গ্রহণ করা উচিত হয় না। ওকে, 5 জন বা 10 জনের নাম দেন, বাকিটা অজ্ঞাতনামা, তদন্তের পরে বেরিয়ে আসবে। একটা গুলি তো নিশ্চয় 300 জন মিলে করেনি, তার মানে একটা গুলি ধরে করে নাই। এই মামলাগুলো মূলত হলো কি জুলাই বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই মামলাগুলো করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল করেছে, রাজনীতিক স্থানীয় রাজনৈতিকরা বিদ্রোহের সঙ্গে জড়িত, গত 15 বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন। সেই প্রতিশোধের নেশা এবং থেকেই মূলত কিন্তু এই হয়রানিমূলক মামলাগুলো হয়েছে। আমরা বিশ্লেষণটা শুনলাম, যেতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথমটি হচ্ছে, এই মামলা বাণিজ্যের শেষ পর্যন্ত গন্তব্য কি হবে, এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এর ফলে জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো কোন কোন এলিমেন্ট আসলে এই বিপ্লব বা অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে এবং 2-6 আলোচক, বিজ্ঞ আলোচক তাদেরকে, এবং দর্শক শ্রোতার আমার শুভেচ্ছা। আপনার মেইন প্রশ্নটা হচ্ছে হু উইল বিল্ড দ্য ক্যাট, এই হলো মেইন প্রশ্নটা। মামলা হামলা, আইন ভাঙার যে কালচার এবং যাচ্ছে তাই ভাবে, সেটা আমরা দেখেছি, মানে একদম টু দ্য এক্সট্রিম লেভেলে যদি দেখে থাকি, সেটা বিগত 15 বৎসর। এবং এই বিগত 15 বৎসরে আইনের নামে সংবিধান, সেটাও আইন, সেটাকে এমন একটা জায়গায় নিছে যেটা একটা স্বৈরাচারী পুস্তক বানানো হয়েছে। আই এম দ্য বস, আমার সামনে আর কিচ্ছু নাই। একজন সার্ভিং অফিসার ব্রিগেডিয়ার, তাকে ফোর্স রিটায়ারমেন্টের পর তাকে যখন আয়নাঘরে 8 বছর রেখে দেয়, তার সাথের বন্ধুরা এখনো চাকরি করে, তারাই তাকে সেখানে নিয়ে গেছে। 8টা বছর রাখার পর যাদের বিবেক টাচ করে নাই, তাহলে আপনি বুঝতে পারতেছেন হু উইল বিল্ড দ্য ক্যাট। দেয়ার ইজ নো ওয়ে। আইন ভাঙাটা আমার কালচার, আইন ভাঙা আমার কালচার। এখন আসেন
বিএনপি গত 16 বছরে 1.5 লক্ষ মামলার 50 লক্ষ আসামি হয়েছে। আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তখন আপনি বললেন এগুলা ফলস মামলা, সেই মামলাগুলা এখনো কেন উইথড্র হয়নি? নাম্বার 1। নাম্বার 2, সাগররণী হত্যা মামলায় বহু চিৎকার উনি করেছেন, আজকে প্রায় 14 বছর গড়াচ্ছে, আপনি একটা মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেন না, সেটা আপনি কিভাবে চিন্তা করবেন? বেআইনি নমুনা বলছি, সরকার পলাতক হওয়ার পর বাংলাদেশে 3টা সরকারের অভ্যুত্থান আমরা দেখেছি। 3টা সরকার নামে 4টা সরকার বলবো। বঙ্গবন্ধু 3.5 বছর ছিলেন, উনি আততায়ীর হাতে নিহত হয়েছেন, বাদ দিলাম। এরশাদ সাহেবের পতন আমরা দেখেছি, 96-তে খালেদার পতন দেখেছি, কিন্তু শেখ হাসিনার পতন 24-এ আমরা দেখেছি। আমি দেখি নাই যখন সরকারের পতন হয়েছে শুধু সরকার এবং তার দপ্তরটা চলে গেছে, কিন্তু বাইতুল মালের খতিব পালাইছে, বিচারপতিরা পালাইছে, এইটা আমি দেখি নাই। এবং পুলিশ 3 ভাগ, 1 ভাগ বিদেশ, 1 ভাগ পলাতক, আর 1 ভাগ ভয় পাচ্ছে, আমি দেখি নাই। আপনার আমল নামাটা আপনি জানেন, আপনি কেন ভয় পাচ্ছেন? ভয়ের কারণটা তো অন্য কেউ তৈরি করেননি, আপনি নিজে নিজে ভয় পাচ্ছেন, কারণ আপনার আমল নামাটা আপনার কাছে আছে। আমি যদি আজকে দেখি কেন আজকে আইন ডেভেলপড হচ্ছে না, আপনি যদি বলেন আমি দেখিনি আমার জীবনে বাংলাদেশে আমি অনেক মিলিটারি শাসন দেখছি, প্লাস মিলিটারি ব্যাক গভর্নমেন্টও দেখছি, কিন্তু আমি দেখি নাই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পর আইন শৃঙ্খলার উন্নতি হয় না। দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখতেছি। কারণ কি? আমি এতদিন বুঝতাম যে কারণটা কি, আমি খুঁজে পাইনি, সম্প্রতি আমি খুঁজে পেয়েছি। একটু বলেন। আসিফ মাহমুদের একটা স্টেটমেন্ট, সে বলছে যে আমরা ডক্টর ইউনূসকে চাই, তখন তাকে বলা হয়েছে যে তোমরা ডক্টর ইউনূসকে বাদ দিয়া অন্য যে কাউকে চাও। তারপরে বলছে শেষ পর্যন্ত যখন তারা রাজি হয় না, তখন বলছে বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম। তার মানে হচ্ছে আমি যখন বুকে পাথর বেঁধে ইউনূসকে মেনে নিলাম, তার মানে দেয়ার মাস্ট বি এ গ্যাপ বিটুইন ওই পাথর বাঁধা লোক এবং ইউনূস সাহেব। সুতরাং আমি লিখে দিতে পারি আইনের কোঅপারেশন, প্রশাসনের কোঅপারেশন ইউনূস সাহেব পাবেন না, এখন পর্যন্ত পাচ্ছে না, সামনেও পাবেন না। এইবার আসেন হামলা মামলার হাসিনার সময় যে বুলশিট মামলাগুলো হয়েছে, কি হয়েছে? পুলিশ তৎপর পাগলের মতো ধরছে আর মাল কামাইছে। আমি দেখেছি প্রতিটা থানায় রেগুলার মিনিমাম 150-200 আসামি ধরছে, সকালবেলা 15-10 জন চালান দিছে, বাকিটা রেট 5,000 থেকে 30,000 50,000 পর্যন্ত এটা চলেছে। পুলিশ ছিল অ্যানার্কিজমে ভরা। আমার একটা ঘনিষ্ঠ লোক, উনি পুলিশ থেকে সরে গেছে, তাকে আমি জিজ্ঞেস করলাম পুলিশের চাকরিটা আপনার কেমন লাগে? বললো যে আপনি কি বলেন ভাই, এর চেয়ে রাজকীয় চাকরি আছে নাকি? ইন দ্য মর্নিং আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন, ইউ উইল ডিসাইড ইউর সেলফ কত টাকা আপনার দরকার, সেই টাকা নিয়ে বাসায় চলে আসবেন, নোবডি উইল রেজ ইউ এনি কোশ্চেন। আমি নামও বলতে পারি, সে ছিল ডিআইজি বাতেন, রংপুরের লাস্টে তিনি ওখানে ছিলেন। তো দিস ইজ দ্য সিনারিও। এখন প্রশ্ন হচ্ছে টপ অর্ডার, আমি একটা গ্যাপ বললাম, আমি বুকে পাথর বেঁধে। রাজ্জাকি ভাই, আমি যেটা বুঝতে চাই, এগুলো আপনি যা বলছেন সেগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে বলছেন, কিন্তু এই ধরেন গত 7 মাসের টাইম ফ্রেমটাকে একটু ফোকাস করা সম্ভব? হ্যাঁ, হয় না, একটু যদি বলেন। আপনি বলতেছেন গত 7 মাসে ডেভেলপ হইল না কেন আইনঙ্গটা? একটা তো বললেন, আপনি একটা উদাহরণ আপনি বললেন। আচ্ছা, আমি তো বললামই তাকে কোঅপারেট করা হবে না, কোঅপারেট করব না। এবং কোঅপারেট না করার কারণে, কারণ কি, তার অপরাধ কি, তাকে মেনে শোনে। আইন দেশে ক্রান্তিকালে সবচেয়ে বেশি ডিপেন্ড করে মানুষ যার যে প্রতিষ্ঠানটার উপরে, সেটা হলো ক্যান্টনমেন্টের উপরে মানুষ ডিপেন্ড করে। যদি আইন শৃঙ্খলা যাচ্ছে তাই হয়, সেখান থেকে জবাব আসে বুকে পাথর বেঁধে মেনে নিলাম, তখন তো আপনি কি আশা করতে পারেন? বিষয়টা ওইখানে। সুতরাং এটা পরিষ্কার। এটি কি একটি কারণ হিসেবে আপনি সামনে আনতে চান এই মামলা বাণিজ্যের? মামলা বাণিজ্যটা তো অন্য জিনিস। হ্যাঁ, মামলা এই যে গণহারে মামলা, হয়রানি। আচ্ছা, এখন দেখেন এই যে এবার যখন পতন হয়ে গেল এই সরকারের 5ই আগস্ট, তারপরে কিন্তু গয়রহ মামলা হয়েছে, কিন্তু আগের মতো বাণিজ্য কিন্তু হচ্ছে না ওই রেটে। এখন বাণিজ্য হচ্ছে না তা না, কিন্তু ওই দেখালাম হচ্ছে, হ্যাঁ, ওই রেটে না। তখন যে গয়রহ ছিল, আপনি এটা কিন্তু বহু খুঁজে বের করছেন, আপনি হাজার হাজার পাবেন না। যান প্রতিটা থানা, আমি চ্যালেঞ্জ করলাম যে ডেইলি 150 আসামি ধরে। আর সমালোচক যে বলেন যে বিএনপির আইনজীবীরা এইটার সাথে, সেটা বলতেছি, সেটা একটু বলে। আমি বলছি এইটা যেটা উনি বলছে, আপনি যখন 5ই আগস্টে এখানে চাঁদাবাজি করতো XYZ, ওখানে সিন্ডিকেট ছিল XYZ,
এবং 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে বড় মাপের লয়ার ছিল ওই ঘরানার। কোন ঘরানার? পতিত সরকারের। তারা কোর্টে দাঁড়াইলি বেইল, কোর্টে দাঁড়াইলি ইনজাংশন, কোর্টে দাঁড়াইলি সব। জাস্ট 5ই আগস্টের পরে সিনারিও চেঞ্জ হয়ে গেল, ওরা পলাতক হইল, আর অন্য ঘরানার আইনজীবী তারা দাঁড়াইলি বেইল, তারা কি ওভারনাইট কোয়ালিফাইড হইল? নাম্বার 1। নাম্বার 2, আপনি যেখানে চাঁদাবাজি করতেন, যেখানে সিন্ডিকেট ছিল, সেটা তো শূন্যস্থান হয়ে গেল, শূন্য হয়ে গেল। জায়গাগুলো কি খালি আছে? ভরাট করলো কারা? বড় বড় কর্পোরেট অফিস, যারা ব্যাংক লুট করছে, তাদের তো অনেক লয়ার ছিল, সেই লয়াররা পলাতক হয়ে গেছে, সেখানে তারা তো লয়ার এনগেজ করছে, তারা কারা? সুতরাং আপনার এই বাণিজ্য চলবে এবং আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ দেশটা রাইট অর্ডারে নাই। এবং রাইট অর্ডারে নাই কেন সেটা বলছি, ওই যে আমি বুকে পাথর বেঁধে করছি, সে কারণে আপনি দেখবেন না, সেইটা তো রাজাকি ভাই, সেইটা আমরা 7 মাস পর জানলাম। 7 মাস পর জানার পর তো মিলাইতে পারলাম যে এতদিন হলো না কেন। আপনাকে মিলানোর জন্য টাইম লাগবে তো। দেয়ার ইজ আ কোশ্চেন, উত্তরটা পেলাম 7 মাস পর। না, সেটা সেই যে প্রসঙ্গ আপনি এনেছেন, সেটা কি যে উপদেশটা এই বক্তব্যটা দিয়েছে তারা কি জানতেন না? কোথায়? তারা কি 5 আগস্টে এইরকম একটা ক্রান্তিকালে ওইরকম একটা বক্তব্য শোনার পরও নিশ্চয়ই সরকার ফর্ম করেছে, তারা কি জানতেন না? সেটা হয়তো তারা, আমি জানি না, এখন হয়তো তারা মনে করছেন যেটা বলা দরকার। আমি একটু নাগরিক পার্টির এখানে কেন্দ্রীয় সংগঠকদের একজন আছেন, একটু যদি বলেন এই বিষয়টাতে যে এইটার কারণে রাজাকি ভাই বলতে চাচ্ছেন যে ওই কারণে এই ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা আসলে উনি বলছেন যে অর্ডারে ফেরবে না। আমি একটু হালকা করেই বলতে চাই বা জোর গলায় বলতে চাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে একটা কথা আছে। যেমন ধরেন যে আমি গণহত্যা অংশ নিলাম, আমার উপরে তদন্তভার পড়লো, আমি গ্রে এরিয়া বলছি যে মিলিটারি এস্টাবলিশমেন্টে যারা আছে, মিলিটারি ব্যুরোক্রেসি, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আলাপ করেন বা মাঠে বলেন, তাদেরও একটা দায় ছিল গত 16 বছরের নির্বাচন নস্যাৎ করবার পেছনে এক ধরনের অংশগ্রহণ, নীরব থাকা। পাশাপাশি জুলাই আগস্টের শুরুর দিকে আমরা বলবো আয়নাগর কাদের তৈরি। আমি যদি এটা বলতে চাই, হয়তো বা মিলিটারি যে গোয়েন্দা সংস্থা বা অন্যান্য অসন্তুষ্ট হতে পারে, কিন্তু দায়টা যদি আমি দিচ্ছি পতিত সরকারের উপরে, কিন্তু এর সাথে কিন্তু তারা যুক্ত ছিলেন। এবং আমরা ভুইফুর অনেক দল তৈরি করা, অনেককে মামলায় জড়ানো ইত্যাদির সাথেও। পাশাপাশি আপনি দেখেন বিজিবির কথা যদি বলেন, এজেন্সির কথা বলেন, ইউএনের যে ফ্যাক্ট ফাইন্ডিংস হয়েছে, যে তদন্ত রিপোর্ট তারা দিয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে এটা একটা কোঅর্ডিনেটেড ছিল, খুবই প্ল্যান্ড। এবং সেইখানে একেবারে রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন মানে আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, তারপর পুলিশ, তারপরে ধরেন যারা গোয়েন্দা সংস্থা এবং হচ্ছে সিভিল ব্যুরোক্রেসির লোকজন, মিলিটারি ব্যুরোক্রেসির লোকজন, মানে এই ধরনের চমৎকার। একটা ছোট প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে রাজ্জাকি ভাই যেভাবে বললেন যে আসলে এটা ফিরবে না, এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরবে না, উনি খুব গ্যারান্টি দিয়ে বলছেন। তাই যদি হয় তাহলে আপনি এই যে সংস্কারের কথা বলছি, আমরা যে একটা নতুন বাংলাদেশের কথা বলছি, এগুলো তো আমি মনে করছি ফিরবে। আমি হাসনাতের যে ফেসবুক পোস্টটি খুব আলোচিত হয়েছে, বিশেষ করে তিনি বলেছেন যে আলোচনায় রিফাইন্ড একটা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য, রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসন, হাসনাতের বক্তব্যটা এখানে আরো 3টা বক্তব্য আছে, আমি একটু বলি। হাসনাতের বক্তব্য যদি আলোচনায় আনতে চান, আপনাকে আরো 3টা বক্তব্য আনতে হবে। একটি হচ্ছে পাটোয়ারির বক্তব্য আনতে হবে, একটি সার্জিসের বক্তব্য আনতে হবে, এবং সেনা দপ্তরের বক্তব্য আনতে হবে। 4টা কিন্তু এখানে পার্টি আছে। আপনাদের দলের ভেতর থেকে 2 জন তার বক্তব্য দেওয়া সমীচীন হয় না এবং দ্বিমত পোষণ করেছেন। সেনা দপ্তর আরেকটা কথা বলেছেন। শুধু আমরা হাসনাদের বক্তব্য ফোকাস করে ওই আলোচনার দিকে যাচ্ছি না। আমি এটাই বলছি যে দেখুন, যদি জানো আপনাকে পুরোটা বলতে হবে। না, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমি মনে করি রেলিভেন্ট হবে। দেখুন, হাসনাত যদি চাপ অনুভব করে থাকে যে দেশে একটি ব্যবস্থা চলছে যেটি জনগণের বিপক্ষে যাবে, আমি মনে করছি এটা ওয়াইজ সিদ্ধান্ত যে পলিটিশিয়ান হিসেবে আপনার উপর যদি কোনো চাপ অনুভব করেন, সেটি জনগণের উপর দিয়ে দেওয়া। আমি এটাকে একটা মোর ডেমোক্রেটিক প্রসেস আকারে দেখছি। আমি আবারও রিপিট করছি যে আমাকে এমন কিছু বলা হলো যে এই কাজটি যদি আমি করি, যে আলোচনা যদি আমি করি, দেশের মানুষের বিপক্ষে যাবে। আমি কি করলাম? আমার যেহেতু ম্যান্ডেট রয়েছে, আমি প্রো পিপল রাজনীতি করি, আমি জনগণের উপর ছেড়ে দিলাম, জানিয়ে দিলাম। এইটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। আমি মনে করছি হোপের জায়গা ওইটাই, হোপের জায়গাটা হচ্ছে ওইটাই। আমরা এখন আলোচনা করতে পারছি মুক্তভাবে, যেটা 16 বছর পাই নাই। মামলা বাণিজ্য হচ্ছে, আমরা নাম ধরে বলতেছি রাজনৈতিক দলের। এই যে পিপি নিয়োগ, এটা গত ডিসেম্বরেও পর্যন্ত হয় নাই, এখন যা হচ্ছে অনেক জায়গায় গ্যাপ পর্যাপ্ত নাই। সিনিয়র খুব চমৎকারভাবে বলতে পারবেন, জানেন এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা জিন্দাবাদ বা অন্য কোনো স্লোগান দিয়েছে, আগে জয় বাংলা দিত। এরা কোন যোগ্যতার ভিত্তিতে খাতির, তারপর কোন যোগ্যতার ভিত্তিতে যে এজলাস ভাঙচুর করছে, কোন যোগ্যতার ভিত্তিতে নির্বাচন যখন হইতো বারে
তখন মানে পান্ডার ভূমিকা পালন করতো। বিচারপতি নিয়োগের প্রক্রিয়া দেখেন, তাদের ক্ষেত্রে কি হয়েছে, একেবারে দলদাস, মানে আপনি তার অনুগত। এবং আপনি যদি সুপ্রিম কোর্টের দিকে তাকান, গত 3-4 মাসে কি হয়েছে, রিলিফ তারাই পাইতেছে যে যারা হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী, তারা গেলে বেল হয়ে যায়, তারা গেলে আমি ছোট করে আরো বলি, লোয়ার জুডিশিয়ারিতে গত 16 বছরে তাদেরকে এতটা চিকেন হার্ট করে ফেলা হয়েছে, লোয়ার জুডিশিয়ারি যে অফিসার ছিলেন, বিচারক ছিলেন, যে তারা তাকিয়ে থাকতেন। এমনকি অনেকের ক্ষেত্রে ইনস্ট্রাকশন না থাকার পরেও রেজিমকে সহযোগিতা করার জন্য তারা হচ্ছে জাজমেন্ট দিতেন। এবং আমরা দেখেছি যেদিন হচ্ছে আপনার ধরেন জবানবন্দি নেওয়া হয়েছে, একই দিনে সাফাই সাক্ষী, একই দিনে সাক্ষী নেওয়া, মানে এমন একটা ঘটনা ঘটেছে জুলাই, আমরা বলবো জুলাই পূর্ববর্তী সময়ে, এবং যেগুলো বেসলেস মামলায় চাওয়া মাত্রই আপনার সেখানে কিন্তু হাকিমরা তাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। তার মানে লোয়ার জুডিশিয়ারি কোর্ট পর্যন্ত গেছে, কিন্তু কোর্ট পর্যন্ত যাওয়ার আগের যে ধাপটা, সেইখানে মানে মামলাগুলো তো নেওয়া হয়েছে। যদি আচ্ছা আমি 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 একটু যদি বলি, সেখানে সরকার কিছু করতে পারতো কিনা, সরকার যদি এই 7 মাসের কথা বলেন, সরকারের অনেক কিছু করবার আছে। এক্ষেত্রে একটা বোল্ড সিদ্ধান্ত নেওয়া, আমরা যে কথাগুলো বলেছি একটু টেকনিক্যাল মনে হতে পারে, যে স্বাধীন অ্যাটর্নি সার্ভিসেস আপনি করেন, ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সার্ভিসের জন্য সুনির্দিষ্ট যদি আইন থাকে, আপনি ভালো প্রসিকিউটর নিয়োগ করেন, স্বাধীন একটা তদন্ত কমিশন করেন, পুলিশকে যদি আবার এই তদন্ত করতে দেন, ট্রেডিশনালি পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে। দেখুন, আমরা যখন মামলাটা রুজু করি তার আগে স্ক্রিনিং এর ব্যবস্থা আছে, যে আপনি আগে মেরিটটা চেক করবেন এটা নেওয়ার মতো কিনা। পুলিশকে তো গেলে অভিযোগ দিলে নিতে হয়, তো পুলিশ এটা নিশ্চিত করতে পারে এটা কাউন্সিলিং এর মধ্য দিয়ে, জানা এখানে পর্যাপ্ত এলিমেন্ট না, আমি নিব না। তখন অথবা পরে যদি ধরেন থানা মামলা নিল না, কোর্টে কিন্তু বিচারক এটি ধরেন সেখানে তো 200 ধারা একটা জবানবন্দি দিয়ে মামলাটা করতে হয়, তখন উনি কিন্তু বুঝতে পারেন যে এটা মামলার মেরিট আছে কিনা। এই জন্য দরকার হচ্ছে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা, বিচারিক ধারণা থেকে ফেসিবাদের এলিমেন্ট গুলো দূর করা এবং ব্যাকবোনটা নিশ্চিত করা। ব্যাকবোন নিশ্চিত না হলে, যদি এথিক্স নিশ্চিত না হয়, তাহলে কিন্তু করা যাবে কিছুই আসলে কাজ করবে না। শাহিন চৌধুরী, এই আসলে এই মুহূর্তে এই যে ভোগান্তিটা হচ্ছে, এটা তো আপনাকে, আপনি যেই কারণে হোক, যেই কারণে সরকার ফাংশন করছে না ঠিক মতো, কিন্তু দায়িত্ব তো আপনি আছেন, তো সেই জবাবদিহির জায়গাটায় আপনি কতখানি কাজ করছেন, মানে সরকার যদি বলি। ভোগান্তির যে বিষয়টা, জবাবদিহিতার যে বিষয়টা আপনি বললেন, তার আগে আমি একটু রাজ্জাকিবের একটা বিষয় আমি একটু কথা বলে 1 মিনিট বলে তারপরে আসছি। রাজ্জাকি ভাই খুব সন্দেহ প্রকাশ করছিলেন যে এই এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে না, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি যে ইতিমধ্যেই পুলিশকে রিফর্ম করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, পুলিশের নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠক করে তিনি পুলিশের ভেহিকেল বাড়ানো, প্রত্যেক জেলায় জেলায় জন্য বলেছেন। আমি মনে করি এটা ফিরবে, কারণ এই উদ্যোগটা, এই যে ভোগান্তি কেন শেষ হয় নাই, এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল আরও 5 মাস আগে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। কারণ কি, আপনি যতই বলেন যে পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাহলে আইন শৃঙ্খলার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কেন উন্নতি হচ্ছে না? আমি বলি, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আইন শৃঙ্খলা উন্নতি করা যাবে না। কেন যাবে না? সেনাবাহিনীর কাছে তো হিসাব নাই। আমার এলাকা, মনে করেন আমার মোহাম্মদপুরে কতজন ছিনতাইকারী, কতজন ডাকাত, কতজন, এই তালিকা সেনাবাহিনীর কাছে আছে? তার কাছে কোনো ইনফরমেশন নাই, কারণ এগুলো এই সমস্ত রেকর্ড থাকে থানায়, এই সমস্ত কাজ হলে পুলিশের। থানায় আপনি জানেন ব্রিটিশ আমলের সন্ত্রাসীর তালিকাও আছে, তো সেই কাজটা তো সেনাবাহিনী পারবে না। যে সংখ্যাটা উনি প্রকাশ করছেন সেখানে আপনার একটা স্পষ্ট দ্বিমত আছে, যেটা সেনাবাহিনীর দায়। সুতরাং সেনাবাহিনী পারবে না। সেনাবাহিনী একটা ঘটনা ঘটেছে, এই কাজের জন্য, এই কাজের জন্য তো ট্রেন্ড না, তার কাছে ইনফরমেশন নাই, ইনফরমেশন গ্যাপ আছে। যে ইনফরমেশন আছে পুলিশের কাছে, সেই পুলিশটা এখনো পর্যন্ত পুরোপুরি রিঅর্গানাইজ হয়নি। পুলিশের যে মনোবল ভেঙে গেছিল, এখনো সেটা পুরোপুরি ফিরে আসে নাই, কিছুটা আসছে। পুলিশের যে লোকসংখ্যার যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা এখনো পুরোপুরি পূরণ করা হয়নি। এই সব ক্ষেত্রে সরকার অনেক দেরি করে ফেলেছে, এটা আরো 5 মাস আগে হওয়া উচিত ছিল। তারপরেও আরো যে বিষয়গুলো আছে, যে আওয়ামী লীগ তো গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারা আইন শৃঙ্খলার অবনতির জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আপনি একটা বক্তব্য দেখেছেন না, যে গাজীপুরের মেয়রের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, তিনি বলেছেন যে শহরে আমরা দিনের বেলা চলতে পারি না, সেই শহরে রাত্রিতে কাউকে ঘুমাতে দেব না। আর একটি নিউজ আপনি দেখেছেন, জাতি দেখেছে, যে 300 ডাকাতকে ভাড়া করা হয়েছিল ঢাকা শহরে ডাকাতি করার জন্য। তো এইরকম যখন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার, যে পুলিশের দরকার, সেইটা সরকারের নাই, সরকারের দিকে দৃষ্টিই দেয়নি।
এতদিনে এসে দৃষ্টি দিয়েছে। এবং আমি মনে করি যে এখন পরিস্থিতি আগের 1 মাসের তুলনায় বা আগের 2 মাসের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। আমি মনে করি এইটা পরবর্তী 2 বা 3 মাসের মধ্যে বোঝা গেল আর একটু উন্নতি। আমি রাজাকি ভাইয়ের কাছে একটু বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন 1 মিনিটে শুনতে চাই। এই মুহূর্তে আসলে পুলিশের স্ট্যাটাস কি সার্বিকভাবে যদি একটু সংক্ষেপে বলেন। শুনেন, পুলিশের টপ অর্ডার যেটা, পুলিশ বলেন রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছেন তার টপ অর্ডারে যারা আছে তার 30% মনে করেন অ্যাবসলিউটলি করাপ্ট। করাপ্ট বলতে এই মুহূর্তে যারা আছে, এই মুহূর্তে যে টপ অর্ডারের যারা আছে এটা তো ওই সরকারেরই, ওই সরকারের সময়কার, ওই সরকারের সময়কার টপ অর্ডারে যেগুলো আছে তারা নিচের গুলাকে বাধ্য করতো। সুতরাং এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে 2টা শক্তি আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি এক এক করে বলবেন, সেটা হলো ফ্যাসিজমের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে। এবং ফ্যাসিজমের বিপক্ষ শক্তি যেটা, তারা ছিল ডাউনে পড়া এবং তারা খুব স্ট্রং। কেন? তাদের মোরাল কারেজটা খুব বেশি। আর যারা ফ্যাসিজমের পক্ষের শক্তি তারা ইনঅ্যাক্টিভ, তারা টপ অর্ডারের। এখন তারা টপ অর্ডার বলতে তারা বিসিএস ক্যাডার অফিসার, তাদের চাকরি খাওয়ার অথরিটি কিংবা চাকরি দেওয়ার অথরিটি কে? ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এখনো বইসে আছে। পুলিশের এই মুহূর্তের স্ট্যাটাস কি রাজাকে একটু যদি শেষ করেন, এবং এর সাথে মামলা বাণিজ্যের স্ট্যাটাসটা কি হবে শেষ পর্যন্ত, এবং মামলাগুলোর কি হবে? মামলাগুলোর বাণিজ্যটা আপাতত ব্যতিক্রম কিছু আছে, কিন্তু মোটা দাগে বাণিজ্যটা বন্ধ আছে, যেটা পুলিশে করে, যেটা করতো বিগত দিনে। তাহলে তো একটা ডেভেলপমেন্ট আছে। আপনি যেভাবে হতাশ করলেন যে কিছুই হবে না, আর আমি বলতেছি তো, অনেকেই বলে যে পুলিশ নামে আইনের ডেভেলপমেন্ট নাই। সেটা কোনটা? সুমোটো হওয়া। যেমন আগে আপনার ইন্টারমিডিয়েট পাস করা বা পরীক্ষা দেবে একটা ছেলে, বাসা থেকে বেরোয়ার পর ফেরার আগ পর্যন্ত গার্জিয়ান দুশ্চিন্তায় ঘুম হইতো না, ফর গডসে, যে আমার ছেলেকে কি এবার মামলায় পাবো না জঙ্গি হিসাবে গ্রেপ্তার হবে। সেটা নাই। কেন নাই? কেন নাই? পুলিশ সে কি হয়েছে, ইন এডিশন ভয় পাচ্ছে লাইক এনিথিং। এবং এই ভয়টা কে দিছে? ইউনূস সাহেবের প্রেজেন্স। তারপরে আসেন আপনার, যদি ধরেন ধর্ষণ হচ্ছে, কয়েকদিন আগে ওই যে আসিয়া নামের একটা মেয়ে, ফাইন, ধর্ষণের সেঞ্চুরি বাংলাদেশে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে কোনো জার্নালিস্টরা মুখ খুলে নাই তাকে নিয়ে, ব্যাপকভাবে আসিয়াকে নিয়ে যেভাবে খুললো, কিন্তু ওভাবে খুলে নাই। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ওই যে কথাটা আমি আপনাকে বললাম, যে পুলিশ যে নিয়ন্ত্রণে কখন, মানে আইন শৃঙ্খলা উন্নতিটা কখন হবে জানেন? ঠিক তখন হবে যখন আজকে পর্যন্ত যারা নন কোঅপারেট করতেছে এরা যদি ব্যর্থ হয়। যেমন ধারণা ছিল ইউনূস সাহেব 2-3 মাসে ফেলে দিবে। বাংলাদেশ একটা বড় দল 7 তারিখে একটা মিটিং করছে, 7 তারিখ মানে 7ই আগস্ট মিটিং করে বলছে ব্যাপক শোডাউন, আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছে। কিন্তু তখন স্বৈরাচারী সরকার চলে গেছে, আর 8 তারিখে সরকার গঠন করতে কার কাছে এটা চাইলো আমি ঠিক জানি না, আমার মাথায় এখনো ধরে না। ইন দ্য লং রান দে উইল লিড দ্য নেশন। তো সে কেন বললাম যে এই যে পুলিশ কখন নামবে জানেন? ইউনূস সাহেব যত সার্ভাইভ করবে তত নামতে থাকবে। কেন দেখেন, মনে করছিল 2 মাসে পড়ে যাবে, যখন দেখছে হায় রে হায় 6 মাস 7 মাস পার হয়ে গেছে, তখন কিন্তু আনিসুল হকের পিছনে হ্যান্ডকাপ লাগছে। এর আগ পর্যন্ত কিন্তু লাগেনি, আবার আইজির পিছনে হ্যান্ডকাপ লাগছে। এটার মানে হচ্ছে ইউনূস সাহেব যত সার্ভাইভ করবে তত আস্তে আস্তে। এবং ইউনূস সাহেব সার্ভাইভালের একটা টাইমলাইন তো বলেছেন, ডিসেম্বর অথবা জুন। ওটা তো অন্য কথা, ডিসেম্বর পর্যন্ত না, উনি নিজেই বলেছেন উনি কতক্ষণ সার্ভাইভ করবেন। না, ওইটাই তো বলতে চান, উনি থাকতে চান। নির্বাচন যদি সংস্কার বেশি চাও, ছোট প্যাকেজ ডিসেম্বর, বড় প্যাকেজ জুন। আচ্ছা, ভালো কথা। তার মানে সার্ভাইভাল টাইমটা আমরা জানি। কিন্তু আমি দেখেছি টক শোতে সবাই অথর্ব বলে, অনেক কিছু তাকে বলে। আমার দুঃখ একটাই, দেশবাসীর এত ক্ষতি হচ্ছে যে সরকারটাকে দিয়া, বাংলাদেশের বড় দলগুলা কেন মাঠে নেমে তাকে তাড়ায় না, যে ভাই তুমি দেশে থাকতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, ধর্ষণ চলছে, গুলশানে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, বাড়ি ভেঙে লুট করছে, কেন তারা মাঠে নামা? ইট ইজ মাই কোশ্চেন টু দ্য পলিটিক্যাল লিডার্স। কেন তোমরা নাইমে নির্বাচন দাবি করো না, 2 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাও? কেন করে না আমি ঠিক জানি না। এবং আমার ধারণা হয়েছে এই যে ধরেন নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, আমি বলি না তো, তারা বলে যে নির্বাচিত সরকার আসলে আজকে একটা জিনিস চলতেছে, ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ আনতে চায়। কারা আনতে চায় এই বিতর্কে আমি যাচ্ছি না, বাট আনতে চাচ্ছে। সেখানে সরকার বলছে আমি আওয়ামী লীগ নিষেধ করব না,
বড় দল দুইটা বলছে, যারা এই মুহূর্তে বড় দল, তারা বলতে যে জনগণ সিদ্ধান্ত নেবে, হুইচ ইজ এ ভেরি বিগ নবগঠিত ছাত্রদের এটা বেগ টার্ম, কারণ সব জনগণ আপনার না। সব জনগণ যদি আপনার থাকতো তাহলে এনসিপি কেন হবে, জামাত ইসলাম কেন হবে, আরো ইসলামী দল কেন হবে? তার মানে আপনার দলের যে জনগণ তাদের কথা বলতে পারেন, তারা হার্ডলি 30%, হোয়াট অ্যাবাউট দ্য রেট 70%? সুতরাং ইউ ক্যানট ব্লেম। না, জনগণ আসলে কার এটা বোঝার প্যারামিটার কি? এটার প্যারামিটার হলো আমি যখন একটা দল রিপ্রেজেন্ট করব তখন আমি বলবো আমার দলের জনগণ। না, জনগণ আসলে কার কার আমি আবারও বলি প্রশ্নটা, আপনি তো বলতেছেন 30-40 এগুলো বলতেছেন, এগুলো তো যখন আমরা যাচাই করব ফ্যাক্ট দিয়ে, এটার প্যারামিটার প্যারামিটার হলো আমরা আমরা ট্র্যাডিশনালি জানি অমুক দলের 35% ভোট আছে, সেই হিসাবে 35% লোক তার ধরে নিলাম। না, সেই 35 এর হিসাব তো হচ্ছে ধরেন আরো 15 বছর আগে, এর সাথে ধরেন কিছু যুক্ত হয়েছে, কিছু মারা গেছে, এখন যুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে কমার সম্ভাবনা না, যুক্ত হওয়ার সম্ভাবনা কম কেন সেটাও বলছি। যেহেতু স্বৈরাচারী সরকার চলে যাওয়ার পর জায়গাগুলো খালি নেই, সে কারণে সেই জায়গাগুলো খালি থাকতো তাহলে বুঝতাম যে না, তারা সংবরণ করেছে। এখন আসেন, এখন যে জটিলতাটা আমরা পড়ছি, তিনটে শক্তির খেলা হচ্ছে। একটা শক্তি রেজিমেন্টেড ফোর্স, সেনাবাহিনী, তারা একটা শক্তি বাংলাদেশে, ব্যাড টাইমে আমরা তাদের উপর নির্ভর করি। সেকেন্ড আসেন ওই সমন্বয়ক যারা এখন আজকে তারা রূপান্তরিত হচ্ছে এনসিপি হিসেবে, তাহলে তারা। থার্ড ফ্যাক্টর ইউনূস সাহেব। খেলাটা কি? আর্মি, রাজনৈতিক দলগুলোর কথা যে বললেন না, রাজনৈতিক দলগুলোর তো কথা বলাই হয়েছে, যে ওই হাসনাতের যে স্টেটমেন্ট তাতে অন্যান্য দলের সাথে কথা বইলে আসছে, তার মানে অন্যান্য দলের সাথে সমস্যা নাই, সো দে আর আউট অফ লিস্ট। এখন লড়াইটা এখানে আসছে। অর্থাৎ খেলাটা কিরকম? সেনাবাহিনী যদি আমি ধরি তাহলে সশস্ত্র রেজিমেন্টেড ফোর্স, হাসনাত আব্দুল্লাহরা তরুণ প্রজন্মের শক্তি, তরুণ তারুণ্যের যে গতি, ইমোশন, আবেগ ইত্যাদি, ইউনূস সাহেবের মেধা, তিনটার লড়াই চলতেছে। তিনটার সমন্বয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের কপালে দুর্গতি আছে। আবারও সমন্বয়ের কথা বললেন, এই সমন্বয়ক এই আপনি একটু বলেন নাসির খান, যে আসলে মামলা বাণিজ্যের ভবিষ্যৎ, যেটা রাজ্জাকি ভাই হয়তো একটু টাচ করেছেন, এগুলো আসলে শেষ পর্যন্ত কি হবে, এবং যারা এই ভোগান্তির শিকার হচ্ছেন তাদের আইন কিভাবে প্রোটেক্ট করতে পারে? দেখুন, আমরা মানে ধরেন আমার নামে এখন মামলা দিল, মানে আমার কি হবে, এরপরের গুলো কি? মামলা পুলিশকে তারা গ্রেফতার করবে? দেখুন, আমরা কিন্তু ধরেন একটা মামলা, যুক্তির ক্ষেত্রে আমি একটা মামলা 100 নম্বর আসামি, আমি কালকে থেকে বাসার বাইরে যেতে পারবো? এগুলো আইনে কি বলে একটু বলেন। হয়রানিমূলক মামলার ক্ষেত্রে সরকার তরফের থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে। হয়রানি কোনটা, নন হয়রানি বুঝবো কেমনে? না, আপনি হয়রানি বল, ইট ইজ দ্য চয়েস অফ ল এনফোর্সিং এজেন্সি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কালকে যদি ব্যাপক খারাপ অবস্থা এই দেশে, আজকে যেটা আমরা দেখলাম, আবার একই কথা বারবার আসে, যেহেতু বুকে পাথর মাইনে নিছি, তাহলে কি হবে? বাংলাদেশে এই একটা ফোর্স আছে এই মুহূর্তে যারা মানে একটা দলীয়ভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াচ্ছে। সেটা কোনটা? এনসিপি। এবং এনসিপি ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তি, অন্য কেউ কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। সুতরাং আইনের পরিস্থিতি যদি ব্যাপক প্রয়োগ হয় তাহলে এদের গ্রেপ্তার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কেন বলছি আমি? যে একজনে বলছিল যে সবাই আন্দোলন করলো, তাহলে ছাত্ররা কেন ক্রেডিট নিচ্ছে তারা? তখন আমি বলছিলাম যে কাগো ক্রেডিট জানেন? কল্পনা করেন শেখ হাসিনা আবার ক্ষমতায় চলে আসছে এই মুহূর্তে, তাহলে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কারা হবে? ছাত্ররা। সুতরাং ক্রেডিট তাদের। নাসির, আপনি যদি একটু শেষ করেন, যে আসলে এই আইনের, আপনি তো অ্যাডভোকেট হিসেবে আইনের জায়গাটা ধরেন, আমার এই হয়রানিমূলক মামলায় আইন আমারে কিভাবে প্রোটেক্ট করবে? মামলা হবার পরে পুলিশ যেটা করে, প্রাইম অফিসে পেলে সে কিন্তু গ্রেফতার করতে পারে। তো সরকার তরফ থেকে আমরা বলেছি, এটা বলাটা রিলেভেন্ট, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা গেল। তখন পুলিশ যখন তদন্ত করবে, তখন যখন দেখবে এর সাথে সংশ্লিষ্টতা নাই, সে কিন্তু পুরো মামলা যদি ফেক হয় ফাইনাল রিপোর্ট দিতে পারে, আর চার্জশিটে কাউকে বাদ দিতে পারে। এটা একটা প্রক্রিয়া। এখানেও তো আপনার ইন্ডিপেন্ডেন্ট, আপনি দেখেন, আপনি এথিক্স মানতে হবে, এখানে তো আপনার পিক এন্ড চুজ আছে, পিক এন্ড চুজ বলতে এর বাদ দিবে, এর ঢুকাবো না, তদন্ত করার ক্ষেত্রে কিন্তু গাইডলাইন আছে, প্রপারলি আইন কানুন রয়েছে। এখন ধরেন আপনি যদি আইন না মানেন, পিক এন্ড চুজ করেন, তাহলে তো ওইটার এজন্য সংস্কার প্রয়োজন। এজন্য আমরা বলছি যে পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে যে 6টা 11টা সংস্কারের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন। আপনি ধরেন আইন করলেন, সেখানে আপনার কর্মচারী আছে, কিন্তু প্রপারলি আইন প্রয়োগ করতে পারে না, এটা একটা অসুবিধা। আমি ক্লিনজিং এর কথা এই জন্য বলছি না, ক্লিনজিং এর কথা এই জন্য বলছি যে যাদের অন্তরে সিল মারা হয়ে গেছে,
গত 16 বছরে যেই সমস্ত প্রতিষ্ঠান ধরেন পুলিশ, জুডিশিয়ারি, জনপ্রশাসন একেবারে অন্তরে মোহর মারা, একদম কালা আওয়ামী লীগ, কালা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে সার্ভিসে রাখার প্রয়োজনটা কোন জায়গায়? আমরা দেখলাম রিসাফল করা হয়েছে। এই যে বড় বড় রাঘব বোয়াল যারা, তারা এই দপ্তর থেকে ওই দপ্তরে গিয়েছেন, ওই দপ্তর। এটার কারণ হচ্ছে নন কোঅপারেশন। কারণ এত পরিমাণ মানুষ বিভিন্ন দপ্তর থেকে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকে আগে কখনো পালায়নি। যদি হোপের জায়গায় বলেন, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতির উন্নতি হচ্ছে, প্রসিকিউশনে আমরা দেখছি আসছে নতুন জাজেস অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। তো আমি আরেকটা কথা রিলেভেন্ট আকারে আনতে চাই, এই যে 626 জনের কথা বলি, শেখ পরিবারের একটা মানুষকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি? তো ইনডেমনিটির যে ধারণাটা তৈরি হয় যে দায়মুক্তি হয়ে গেল, শেখ পরিবারের কারো এদেশে বিচার হবে না, রিফাইন্ড হয়ে এদেশে আসবে, তখন এই যে চুনুপটিরা, তখন তো তারা এই আশাবাদ ব্যক্তই করতে পারে, তাহলে আমি মনে বেঁচে যাব। কারণ তাদেরকে রক্ষা করতেছে ভেতর থেকে কেউ। দেখেন, সবচেয়ে বড় দাগী আসামি যারা, যারা গণহত্যা চালিয়েছে, যারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, এক্সিকিউট করেছে, সুপারভিশন দিয়েছে, ওই শেখ পরিবার, তাদের ওই রেজিমের যারা মন্ত্রী, এমপি, তারা তো আনটাস্ট। আমরা যাদের দেখতে পাচ্ছি এখন জেলে হ্যান্ডকাপ লাগিয়ে নেওয়া হচ্ছে, এগুলো অনেকটা নাদান, অথবা হাসিনার সাথে মনে কোনো গন্ডগোল ছিল। বড়, আমি একদম বলছি যে ধরেন হাসিনার ছেলে, হাসিনার হচ্ছে ফুফাতো ভাই, তাপস, অন্যান্য কেউ গ্রেফতার হয়েছে? প্রত্যেকে পালিয়ে গেছে। কারা করেছে? তারাই কিন্তু এই মামলার তদন্তগুলা করে। যেহেতু ওরা পালিয়ে যেতে পেরেছে, তাহলে কিছু পয়সা দিলে ওরা মুক্তি পেতে পারে। কিন্তু ঘটনা দাঁড়াচ্ছে উন্নতি এজন্য হবে কারণ গণমাধ্যম সক্রিয়, আমরা যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি, এনসিপি বলেন, এখন হচ্ছে আপনার ছাত্র সংগঠনগুলো সক্রিয়, এদেশের মানুষ ব্যাপকভাবে এম্পাওয়ার্ড হয়েছে। মানুষ কিন্তু এগুলো দেখে, লুকআপটার করে, প্রবল প্রেশার আছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি এম্পাওয়ার্ড ফিল করা উচিত শক্তির জায়গায়। কারণ তারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, কোনো রাজনৈতিক দলের প্রতি হেলে না পড়ে তার যে স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে জনসাধারণ কিন্তু সাপোর্ট দেবে। আপনার প্রত্যেকটি ঘটনা কিন্তু এমন দেখেছি। তো এই যে মামলা বাণিজ্য এটি চেঞ্জ করা, আমি একটু শেষ করছি, যদি উকিলদের কাছে জিজ্ঞাসা করেন, আমরা হচ্ছি এটার সাথে ইউজ টু, বিচারকদের সাথে যদি জিজ্ঞাসা করেন, এই সিস্টেমের সাথে ইউজ টু। আমরা মনে করছি বরঞ্চ জনগণের পক্ষ থেকে যোগ্য মানুষদের আনলে, যারা হচ্ছে নিরপেক্ষ চিন্তা ভাবনা করতে পারে। আপনার শুধু উইলের ব্যাপার, পলিটিক্যাল উইলটা জনগণের, আপনি জাস্ট ফিল করেন, ফিল করলে এগুলো হচ্ছে সারা পৃথিবীতে এগুলোর জন্য এক্সাম্পল সেট করা আছে। এই জুডিশিয়াল রিফর্মের কথা বলেন, এই মামলা বাণিজ্য বন্ধ করার কথা বলেন, জনহানি বন্ধ করার কথা বলেন, এটি সম্ভব, ট্রুলি সম্ভব। জুডিশিয়াল রিফর্ম, পুলিশ রিফর্মের অনেক কথা বলছি, এগুলোর শেষ পর্যন্ত মানে উপকার ভোগে আমরা হবো কিনা, ওই হোপ আপনি দেখেন কিনা? মানে যেই সিচুয়েশন, কারণ রাজা কিভাবে অনেকগুলো ইস্যু তুলেছেন যেগুলো খুবই ক্রিটিক্যাল ইস্যু এবং আলোচনার দাবি রাখে, হ্যাঁ, সেই আশা আপনি রাখেন কিনা? আমি অবশ্যই আশা রাখি, কিন্তু তার জন্যে আমি মনে করি যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো আদৌ হবে কিনা সে ব্যাপারেও তো আমরা পরিষ্কার না। আপনি দেখেছেন যে সংস্কার নিয়ে এখনো পর্যন্ত এই ঐকমত্য কমিশনের সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, এখনো পর্যন্ত আলোচনা মাত্র 2 বা 3টি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। এখনো মেজর যে দল বিএনপি আজকে তাদের রিপোর্ট জমা দিয়েছে, এনসিপি জমা দিয়েছে, জামাত এখনো দেয়নি, অন্য দল কয়েকটি দল জমা দিয়েছে। কিন্তু টোটাল 67টা রাজনৈতিক দলের কে চিঠি দেওয়া হয়েছে, 67 নাকি 37 বোধ হয়, 37টা রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। তার মধ্যে 20টি রাজনৈতিক দল জমা দিয়েছে, মতামত জমা দিয়েছে। এই 20টি দলের সঙ্গে তো আগে আলোচনা শেষ হতে হবে। আলোচনা শেষ হওয়ার পরে কতটুকু রিফর্ম হবে, কতটুকু হবে না, এই সব বিষয় নিয়ে একটি চার্টার তৈরি হবে, জুলাই চার্টার, সেটার ভিত্তিতে সংস্কার। এই সংস্কারের পরে কিন্তু আমরা বেনিফিট, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা বেনিফিট পাবো কিনা, সেই প্রক্রিয়া আমার মনে হয় যে শেষ করতে তো এই ডিসেম্বর শেষ হয়ে যাবে। ছোট প্যাকেজে কোলাবে না। সুতরাং আমরা বেনিফিট পাবো, কিন্তু সেই বেনিফিট পেতে যে সময় দরকার সেই সময় কিন্তু রাজনৈতিক দলগুলো দিতে চাচ্ছে না। বিশেষ করে বিএনপি এবং বিএনপির সঙ্গে অ্যালায়েন্স যে দলগুলো আছে, তারা কিন্তু সেই সময় দিতে চাচ্ছে না। তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন করা এবং এটি গণতান্ত্রিক সরকারে চলে যাওয়া। এটা তো পলিটিক্যাল পার্টি হিসেবে তার এজেন্ডা সে বলবে, হ্যাঁ সেটা বলবে, সে তার মাঠে নামছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এই সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে তো আগের সেই ব্যবস্থাই রয়ে গেল, তাহলে তো আগের সেই ফ্যাসিস্ট সৃষ্টি হওয়ার সুযোগ রয়ে গেল। ডক্টর আলী রিয়াজ কয়েকদিন আগে একটা সেমিনারে বলেছেন যে আমাদের যে বর্তমান সংবিধানের ভেতরেই ফ্যাসিস্ট তৈরি হওয়ার
ব্যবস্থা রয়ে গেছে। এই সংবিধানের আওতায় যদি নির্বাচন হয় তাহলে তো আর জুলাই অভ্যুত্থান ব্যর্থ, জুলাই অভ্যুত্থানের তো কোনো বেনিফিট জাতি পেল না, তাহলে এই 2000 তরুণ কেন প্রাণ দিল? সুতরাং আমি মনে করি যে সংস্কারটা হতে হবে এবং সেজন্য যদি একটু সময় লাগে সেই সময় এই সরকারকে দেওয়া উচিত। সংস্কার নির্বাচন ওই আলোচনাতে আমি যাচ্ছি না, এটা একেবারে মোটামুটি অনেক হয়েছে। একটু বলেন আপনি যে আইন সংস্কার মতে একটা আইন, ঘুরে ফিরে তো একটা আইন। সিম্পল কথা যে আপনি ধরুন, আর এটা তো কোনো কাট অফ পয়েন্ট না, না এটা ফাইনাল চূড়ান্ত কিছু না। কালকে আমরা টেক ওভার করলে যদি সিঙ্গেল মেজরিটি পেয়ে যাই অনেক কিছু, আরে এগুলা কোনো আইনই না, দ্যাট ইজ ওয়াই নো ভ্যালু। প্রশ্ন হচ্ছে ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনার ইন্টারনাল চেঞ্জ হইতে হবে। যেমন 5ই জুলাইয়ের যে আন্দোলনটা হইল, চূড়ান্ত পর্যায়ে যখন আর্মির ভিতর থেকে ট্রুপসরা প্লাস কিছু অফিসার যখন বললো নো মোর ফায়ারিং, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এই যে মাইন্ড চেঞ্জ হওয়া, এটা আবার এই মাইন্ড চেঞ্জ হয়ে কাজটা হয়ে গেছিল, এখন আবার তারা ঝিম ধরছে। কি ঝিম ধরছে? এই জন্য হাসিনার রিমুভালটা ছিল খুব জরুরি এবং বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সেটা, এবং বাংলাদেশ এখন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। কারণ এইরকম একটা মহিলা আরো 100 বছরে বাংলাদেশে না, এই উপমহাদেশে আর আসবে না। সুতরাং ইট ইজ গ্যারান্টি যে বাংলাদেশ যেই চালাক, হাসিনা হবে না। ইভেন বা ইফ বাংলাদেশ ইজ লেড বাই শেখ রেহানা, সেও হাসিনা হতে পারবে না। এখন আসেন কোন জায়গায় আমরা মাইর খাচ্ছি? আমাদের যারা রাজনীতি করে, যারা নিয়ন্ত্রণ করে, তাদের খুব ডাফার মনে হয় আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে। আজকে একটা কথা উঠছে শেখ আওয়ামী লীগের পুনর্বাসন করার প্রয়োজন নাই তো, কারণ যারা পুনর্বাসন করতে চান টপ লেভেল তো বইলেই দিছে আমরা দল নিষিদ্ধ করব না। সুতরাং তারপরে সে নির্বাচন করতে পারবে কিন্তু নির্বাচন টাইমে ইলেকশন কমিশন দেখবে। এই বিতর্কটা তার থাকার কথা না। এটা যারা আনছে, যেই আনুক, হাসনাত আব্দুল আনুক আর অন্য জায়গার থেকে আসুক, আমার কাছে মনে হয় বোকামি। কেন জানেন? নির্বাচনের মাধ্যমে ইউনূস সাহেবকে সরানোর রাস্তা দুইটা, এক হলো নির্বাচনের মাধ্যমে, আর একটা হলো যদি সে স্বেচ্ছায় চলে যায়, আদালত বাংলাদেশে কেউ নাই তাকে সরায়। সুতরাং একটা নির্বাচন আপনি নিয়ে নেন, সমস্ত সংস্কার মেন, কারণ এটা চেঞ্জ করাই যাবে। এবং নির্বাচন করলে যে দলটাই ক্ষমতা আসুক, জামাত না বিএনপি না এনসিপি, যেই আসুক, হ্যাঁ এনসিপির কথা বাদই দিলাম, বাকি যারা আসবে তাদেরকে ঘায়েল করতে আওয়ামী লীগের সাবেক প্রশাসন এবং মাঠের আওয়ামী লীগ মোর দেন এনাফ। কাজে কেন যে আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে চিৎকার করতেছে, আলাপ টানতেছে, আমার কাছে বোকামি মনে হয়। আমার কাছে মনে হয় এই দেশে একটা টার্মোইল সিচুয়েশন, যে ইউনূস সাহেবের মস্তিষ্কের কাছে অনেকেই ব্যর্থ হচ্ছে, তাই তারা চিন্তা করতেছে যে একটা বিশ্রী সিচুয়েশন করতে হবে যাতে করে তৃতীয় পক্ষ টেক ওভার করে, মানে হোপলেস নির্বাচন নিয়ে একটা হোপলেসের মতো জায়গা আছে। আমি মোটামুটি সেই আশঙ্কা আমি ব্যক্তিগতভাবে করছি। তা না হলে আমি যেহেতু রাষ্ট্রের টপের লোক, আমি সরকার প্রধান হিসেবে বলতেছি দল নিষিদ্ধ করা হবে না, তারপর আপনি এই আনবেন কেন ইনক্লুসিভ নির্বাচন? সে তো ইনক্লুসিভ নির্বাচনই হবে ইফ ইট ইজ নট ব্যান্ড। তারপরে যখন এটা আনছে ভেরি ইন্টেনশনালি, এবং সেটা হইল এই দেশে ইউনূস সাহেব যে সূক্ষ্ম কৌশলে গেছে, ডিসেম্বর মধ্যে মেনে নিয়েছে সব দল, নো অপশন, তারা নভেম্বরও ইলেকশন আনতে পারবে না, ফেব্রুয়ারিতে হতে পারে। দে ডোন্ট হ্যাভ দ্যাট গার্ডস, কারণ তাদের মোরাল কারেজ নাই, যেহেতু শূন্যস্থান পূরণ করে ফেলেছে, আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে ফেলেছে। সে কারণে আমি বলতেছি এই পুনর্বলের ইস্যুটা যারা আনছেন তারা নির্বাচন বানচাল করার জন্য এনেছেন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।